ভারতবর্ষ স্বাধীন হওয়ার 3 বছর পরে অর্থাৎ 1950 সাল নাগাদ ভারতের সামনে সুযোগ এসেছিল ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার। এবং ভারতকে যে গ্রুপে রাখা হয়েছিল, তৃতীয় গ্রুপ, সেখানে ছিল ইতালি, সুইডেন এবং প্যারাগুয়ে। কিন্তু তৎকালীন সরকার এবং ফেডারেশনের দূরদর্শিতার অভাবে ভারত এত বড় একটা সুযোগ মিস করে। ওই ঘটনার 76 বছর পরে ভারত অনুরূপ একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, যেখানে ভারত আরও একটা বিশ্বকাপের সুযোগ পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন, যে এই মুহূর্তে ভারতের ওই বয়সভিত্তিক দল অর্থাৎ আন্ডার-15 দলটার প্লেয়ার সম্পর্কে বা আন্ডার-15 দলটাই এখনো তৈরি হয়নি। এক্স্যাক্টলি ঠিকই শুনেছেন। অলরেডি আমরা এশিয়ান গেমস থেকে পদক পাবো না বলে আন্ডার-23 যে দলটা ভারতের ফুটবল প্রেমীদের মনে আশা জাগিয়েছিল, সেই দলটাকে তুলে নেওয়া হয়েছে। এখন এই আন্ডার-15 দলটা এখনো পর্যন্ত গোছানো হয়নি, এখনো তৈরিই হয়নি, অথচ বিশ্বকাপের আর মাত্র 2.5 মাস বাকি। ফলে এই যে কল্যাণ চৌবে কিংবা ফুটবল প্রেমীরা সরাসরি প্রকাশ্যে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে চোর, জোচ্চোর কিংবা ইনকম্পিটেন্ট বলে যে প্রকাশ্যে গালাগালি বা যাচ্ছেতাই যে ভাষা ব্যবহার করে, সেটা কি খুবই বাড়াবাড়ি করে? আমার তো মনে হয় না। এমতো অবস্থায় রঞ্জিত বাজাজ, যিনি মিনার্ভা একাডেমির ওনার এবং বর্তমানে সি লাইসেন্স প্রাপ্ত একজন কোচ, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রু দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছেন নিজের সমস্ত ব্যক্তিগত আক্রোশ এবং দুঃখকে সরিয়ে রেখে, যে এই আন্ডার-15 বিশ্বকাপের মতো এইরকম একটা মঞ্চে তাকে যেন এই দলটার কোচ হিসাবে পাঠানো হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, এই যে গত পরশু মিনার্ভা একাডেমি হেলসিঙ্কি কাপে চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটা কিন্তু আন্ডার-15। এমনকি তিনি এটাও জানিয়েছেন যে সমস্ত পলিটিক্স এবং ব্যক্তিগত আক্রোশ দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি শুধুমাত্র আন্ডার-15 মিনার্ভা একাডেমির প্লেয়ার নয়, গোটা ভারত ঘুরে 1 মাসের মধ্যে বেস্ট আন্ডার-15 প্লেয়ারকে তিনি এক জায়গায় জড়ো করে প্র্যাকটিস করিয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি এতটাই কনফিডেন্ট। তো এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে মিস্টার ইনকম্পিটেন্ট তার চেয়ারের মায়া ছেড়ে এরকম একটা সুযোগের সদ্ব্যবহার কি করতে দেবেন রঞ্জিত বাজাজকে? কারণ রঞ্জিত বাজাজ জানিয়েছেন, যদি তিনি এই আন্ডার-15 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে না পারেন, তবে ভারতবর্ষের আগামী দিনে ভবিষ্যতে ভারতবর্ষের ফুটবলের কোনো পদে তিনি যেতে চান না। এখন প্রশ্ন হচ্ছে যে মিস্টার ইনকম্পিটেন্ট তাকে কি এই সুযোগ দেবেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো যাই হোক, এবার এই আন্ডার-15 ওয়ার্ল্ড কাপের ফরম্যাট এবং কতজন দেশ অংশগ্রহণ করবে, কোথায় হবে, এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করে নিই। আগামী ইংরেজি 22 অক্টোবর থেকে 31 অক্টোবর আজারবাইজানে মাত্র 9 দিনের জন্য এই আন্ডার-15 ওয়ার্ল্ড কাপ এবং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যাল শব্দটা কেন বলা হচ্ছে না, এটা আর 5টা বিশ্বকাপের মতো নয়, এটা একটা ফুটবল উৎসব তৈরি করা হবে। কারণ এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ কিন্তু 90 মিনিটের হবে না, এবং প্রত্যেকটা দলে 11 জন করে প্লেয়ার থাকবে না, থাকবে 7 থেকে 9 জন করে মাত্র। অনেকটা আপনারা এই যে ভারতের মিনার্ভা একাডেমি বিদেশে যে এই হেলসিঙ্কি কাপ, ডানা কাপ, গোথিয়া কাপ, এই সমস্ত জায়গাগুলোতে যে টুর্নামেন্ট খেলে, অনেকটা সেই রকম মতো। তার কারণটা কি? কারণটা হচ্ছে এদের মূল লক্ষ্যটা হচ্ছে গ্রাসরুট ডেভেলপমেন্টকে ফোকাস করা। যদি মাঠ ছোট হয়, তবে এখানে দেখা হবে ওই সমস্ত বাচ্চাগুলোর বল কন্ট্রোল, ড্রিবলিং ক্ষমতা বা স্কিল কেমন, পাসিং অ্যাকুরেসি কেমন, এবং তাদের চিন্তা ভাবনা বা থটটা কেমন হচ্ছে সেটা নিয়ে। তো এখানে এই আজারবাইজানে মোট 210টা দেশ অংশগ্রহণ করছে। ফিফার অ্যাসোসিয়েট মেম্বার আছে 211 জন, যার মধ্য থেকে নেপালকে এই মুহূর্তে ফিফা ব্যানে আছে, যে কারণে নেপালকে সুযোগ দেওয়া হচ্ছে না। বাকি 210টা দেশ এখানে কিন্তু সুযোগ পাবে। তো এই 2026 সালে হবে মূলত ছেলেদেরকে নিয়ে, 2027 সালে হবে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে, এবং 2028 সাল থেকে ছেলে এবং মেয়ে উভয় দেশেই কিন্তু অংশগ্রহণ করবে। তো এই 210টা দেশ মাত্র 9 দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করবে। এখন দক্ষিণ এশিয়া থেকে অর্থাৎ সাব কান্ট্রি থেকে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং ভুটান এরা যাচ্ছে, নেপাল তো যাচ্ছে না, আগেই বললাম আপনাদেরকে। তো এইখানে মজার বিষয়টা হচ্ছে, এইখানে যে গ্রুপ পর্ব হবে, সেই গ্রুপ পর্ব থেকে কিন্তু এলিমিনেট হবে না কোনো দেশ। আমরা এমনি নর্মাল যে সমস্ত বিশ্বকাপগুলোতে দেখেছি যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, পরের পর্বে যারা যায় নকআউটে উঠে যায়। এখানে কিন্তু গ্রুপ পর্ব থেকে কেউ বিদায় নেবে না, এখানে একটা টায়ার তৈরি করা হবে। কীরকম? ধরুন দক্ষিণ এশিয়ার র্যাঙ্কিংয়ের টপ দেশগুলো
টপকে নিয়ে একটা দেশ, মিডল র্যাঙ্কিংয়ে থাকা দেশগুলোকে নিয়ে একটা দেশ, এরকমভাবে কিছু কিছু দেশ তৈরি করা হবে, অন্যান্য ফেডারেশন থেকেও এনে আর কি এখানে তৈরি করা হবে। এখন এখান থেকে এই গ্রুপের যারা টপ থাকবে, ধরুন প্রত্যেকটা 10-20টা গ্রুপ হলো, সেই 10-20টা গ্রুপের যে টপার মানে 1 এবং 2-এ থাকবে যারা, তাদেরকে নিয়ে একটা টিয়ার তৈরি করা হবে। 3-4 যারা থাকবে তাদেরকে নিয়ে একটা টিয়ার তৈরি করা হবে। 5 যারা থাকবে তাদেরকে নিয়ে টিয়ার তৈরি করা হবে। অর্থাৎ যারা ভালো দল তারা ভালো দলের বিপক্ষে খেলবে, যারা মধ্যম মানের দল তারা মধ্যম মানের দলের বিপক্ষে খেলবে, যারা একটু খারাপ খেলছে তাদেরকে সেই রকম গোত্রের দল দেওয়া হবে। অর্থাৎ 9 দিন ধরে প্রত্যেকটা দল প্রত্যেক দিন ম্যাচ পাবে। অর্থাৎ এখানে কিন্তু যেমন সুযোগ থাকছে আমাদের মতো দুর্বল দল, অর্থাৎ ভারত, বাংলাদেশ, মানে দক্ষিণ এশিয়ার দেশগুলো, ফুটবল বিশ্বের টপ দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের মতো দলগুলোর বিপক্ষে কিন্তু খেলার সুযোগ পাবে। ফলে এই টুর্নামেন্টটা কিন্তু কোয়ালিফাই করতে হয়নি, এই টুর্নামেন্টটা ফিফার সমস্ত অ্যাসোসিয়েট মেম্বার দেশকে নিয়েই তৈরি করা হচ্ছে, যাতে গ্রাসরুট ডেভেলপমেন্টের উন্নতি করে প্রত্যেকটা দেশ। যেখানে আমাদের দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, এদের গ্রাসরুট লেভেলের উন্নয়নটা পুরো থমকে আছে, হ্যাঁ, খেয়ে রাজনীতি নিয়ে ভর্তি আছে। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে ভারতের আন্ডার-15-এর একটা একাডেমি বিশ্ব মঞ্চে বা মানে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে এরকম পারফর্ম করছে, সেখানে ভারতের ন্যাশনালি আন্ডার-15 দলটা এখনও গঠিতই হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যি এটা খুব চিন্তার বিষয়। 1950 সালেও একই জিনিস ঘটেছিল, 76 বছরের মাথায় এসে বা 76 বছর পরেও এসে আমরা সেই একই জিনিস পরিলক্ষিত করছি। তো দেখে এটা সত্যি ভীষণ কষ্টের। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই কথাগুলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।